বিভিন্ন রাজনৈতিক দল ও কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক। মিশিগান সিটি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিত মাহমুদের সামান্য ব্যবধানে পরাজয়, ফলাফল মেনে নিতে পারছেন না অভিবাসীরা। মালয়েশিয়ায় গরুর খামার করে সাফল্য বাংলাদেশির, করেছেন বহু প্রবাসীর কর্মসংস্থান, দরিদ্রদের পাশে দাঁড়ানোর প্রত্যয়। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুশ। দেখছিলেন বিআরবি কেবল। সংবাদ শিরোনামগুলো। ভুটান দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে, যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে ভুটান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সফরের দ্বিতীয় দিনে ভুটানের প্রধানমন্ত্রী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পরে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন শেরিং তোবগে। সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে জামায়াতে আমিরের সাথে সাক্ষাৎ করেন তিনি। 3 দিনের সফর শেষে সোমবার সকালে ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে তিনি জিজ্ঞেস করেছেন এবং দুই দেশের মিউচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। ওনারা আশা করেন যে নির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টটি আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটি নির্বাচন শেষ হলেও এর রেশ এখনও কাটেনি। শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিত মাহমুদের মাত্র 6 ভোটের ব্যবধানে পরাজয়। এই অল্প ব্যবধানের ফলাফল মেনে নিতে পারছেন না বাংলাদেশি অভিবাসী সমাজের বহু মানুষ। জুয়েল খানের তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। গত 4 নভেম্বর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের হ্যামট্রামিক সিটি কাউন্সিল নির্বাচন। মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ এবং ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আল হারাবির মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ওয়েস্টার্ন কাউন্টি ক্লাস অফিস সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সার্টিফাইড ফলাফল ঘোষণা করে জানায় অ্যাডাম আল হারাবি পেয়েছেন 2066 ভোট, আর মাত্র 6 ভোট কম পেয়ে 2060 ভোট নিয়ে পরাজিত হন মুহিত মাহমুদ। পর্যায়ে যদি আপিল করা হয়, হয়তো এই ভোট দিক দিয়ে যদি কাউন্ট হয় তাহলে হয়তো আমাদের দিকে এখনো সম্ভাবনা আছে। যদি ইলেকশনের ছুটি থাকতো তা আমরা অবশ্যই আমরা ফাঁস করতে পারতাম। অতীতের চেয়ে এবার প্রথম এই ধরনের একটি ফলাফল বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিয়ে এসেছে। এদিকে নির্বাচনের পর হেমট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজকে প্রশাসনিক ছুটিতে পাঠান। তার কার্যালয় থেকে উদ্ধার করা হয় 37টি অনুপস্থিত ব্যালট, যা বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াইন কাউন্টি বোর্ড অফ ক্যানভারাস তদন্ত কমিটি ঘোষণা করেছে এই ব্যালটগুলো চূড়ান্ত গণনার অন্তর্ভুক্ত করা হবে না। মুহিত মাহমুদের সমর্থকদের দাবি, জব্দকৃত 37টি ভোট গণনায় যুক্ত হলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত। এটা খুবই দুঃখজনক এবং আমার কাছে খুবই অবাক লাগে যে কিভাবে আমরা 6টা ভোট দিতে পারলাম না। তো আমরা যেটা জানি ওনাদের ক্যাম্পেইন টিম থেকে যেটা ইনিশিয়েটিভ নেওয়া হইতেছে যে রিকাউন্ট করার জন্য। মাত্র 6 ভোটের পরাজয় মুহিত মাহমুদ ও তার সমর্থকদের এই কষ্ট বয়ে বেড়াতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় গরুর খামার করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা জয়নীল আবেদিন। বর্তমানে চাকুরি করছেন বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা। তার উদ্যোগ ও সাফল্য প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। মালয়েশিয়া থেকে মোস্তাক রয়্যালের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। 1990 সালের কর্মজীবনের শুরুতে মালয়েশিয়ায় পাড়ি জমান জয়নাল। পরিশ্রম, নিষ্ঠা আর দক্ষতার জোরে তিনি গড়ে তোলেন গরুর খামার। কর্মস্থলে কাজ করতে করতেই সম্পর্ক গড়ে ওঠে এক মালয় তরুণীর সঙ্গে। দুজনে পারস্পরিক ভালোবাসা পরিণতি পায় 1995 সালের বিয়েতে। বিয়ের পর চাকরি ছেড়ে দেন জয়নাল। ধীরে ধীরে গড়ে তোলেন কৃষি খামার। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আমার দেশের বাড়ি টাঙ্গাইল, দেলদর থানা। আমার কিছু গরু আছে, বিভিন্ন প্রজাতির গরু।
এখানে কোরবানির জন্য প্রস্তুতি হয়। বর্তমানে খামারে কাজ করছেন বাংলাদেশের বিভিন্ন জেলার অসংখ্য প্রবাসী শ্রমিক। এখানে গরুর মাংসের জন্য, গরু মোটা তাজা করার জন্য কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। ঘাস এবং সব ভালো করণ দিয়ে গরু পালন করা হয়। এখানে আমাদের দেশীয় ভাই যারা আছেন তারা মাঝে মধ্যে এখানে এসে খুব ভালো ফিল করেন। কর্মব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত সময় দেন খামারে। ভবিষ্যতে নিজ জেলার দরিদ্র মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখেন এই উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইন্টার্নশিপ শেষ হওয়ার পর বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস এ সরকারি কোটা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। এতে ঢাকা মালের শিক্ষা কূটনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম। এই ইন্টার্নশিপ কেবল চিকিৎসা প্রশিক্ষণ নয়, বরং দুই দেশের বন্ধুত্ব, সাংস্কৃতিক যোগাযোগ এবং মানব সম্পদ উন্নয়নকে আরও সুদৃঢ় করেছে বলে মত সংশ্লিষ্টদের। মালদ্বীপের শিক্ষার্থীরা যখন বাংলাদেশ থেকে পড়ে এই দেশে ব্যাক করবে, এই ব্যাক করার পরে তাদের মধ্যে বাংলাদেশের বিষয়ে যে পজিটিভ একটা ইমেজ তৈরি হবে, যেটাকে আমরা বলি যে আমাদের পাবলিক ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই ইমেজটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যে ক্যাপাসিটি আছে, কারণ আমরা জানি আমাদের মেডিকেল যে কলেজগুলো আছে, আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি আছে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, তারপর আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, আমরা কিন্তু প্রতিটা সেক্টরে কিন্তু মালদ্বীপকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে সম্প্রতি কোরআন হিফজ সম্পূর্ণ করা 3 শিক্ষার্থীকে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। 22 নভেম্বর ওয়ারেন শহরের 9 মাইলে অবস্থিত দারুল কোরআন ইসলামিক সেন্টারে এ সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কায়ুম। ইমাম সৈয়দ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ হাফিজ মাওলানা আবরারুল হক ও হাফিজ মাওলানা আসাদ উদ্দিন। সম্মাননাপ্রাপ্ত 3 ছাত্র হলেন হাফিজ নাহিয়ান আহমেদ, হাফিজ আবদুল্লাহ চৌধুরী ও হাফিজ সালেহ আহমেদ। কানাডার টরেন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হল মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা শিরোনামে সঙ্গীত সন্ধ্যা। এই আয়োজনে বন্যার সঙ্গীতের সঙ্গে বাড়তি আকর্ষণ ছিল তাপস নাহিদ জুটির নাচ। সঞ্চালনায় ছিলেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সঙ্গীত জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয় তাকে। চিকিৎসক জানান, হার্ট ও ফুসফুসে ইনফেকশনের কারণে জরুরি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। আপাতত 12 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। রোববার রাত 7:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8টার দিকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে। চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে। পরবর্তী 12 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। ওনার চেস্টে ইনফেকশন হয়েছে, ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমরা মনে করছি যে নেক্সট 12 আওয়ার্স 12 ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতিকেও সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা। ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে নাগাদ ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে। এর আগে সর্বশেষ 15 অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের চনপাড়া একসময় ছিল মাদক আর অপরাধের স্বর্গরাজ্য। সেই চনপাড়া এখন বদলে যাচ্ছে, ধীরে ধীরে বইছে শান্তির সুবাতাস।
চনপাড়ার মানুষও চাইছে মাদকের অপবাদ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। চনপাড়ায় দিন বদলের বার্তা দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে এক সমাবেশে শুধু প্রতিশ্রুতি নয় বরং জনমানুষের নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে পরিবর্তনের সাহসী বার্তা দেন মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তিন দিকে নদী এবং একদিকে খাল বেষ্টিত প্রায় দ্বীপের মতো এলাকাটির নাম চনপাড়া। ঢাকার অদূরে এই জনপদ ছিল অপরাধের সদর দপ্তর। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এবং অবৈধ অস্ত্র এখানে কেনাবেচা হতো প্রকাশ্যে। এই চনপাড়ার নিয়ন্ত্রণ নিয়ে হরহামেশাই হয়েছে অস্ত্রের মহড়া। 5 আগস্টের পর অপরাধের অভয়ারণ্য চনপাড়া এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে চায়। তারা বলছেন আগের তুলনায় চনপাড়ার পরিস্থিতি এখন অনেকটা শান্ত, কমেছে অপরাধীদের দাপট। সেই চনপাড়ার স্থানীয়দের ভাগ্য বদলের আশার আলো হয়ে সামনে এসেছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। চনপাড়ার কোনো মানুষকে কোনো পলিটিশিয়ান কখনো তারা আপন করে আপনাদেরকে দেয় না। এই এতদিন পরে আমি সাহস করে আপনাদের দুঃখ বুঝে আপনাদের মাঝখানে এসেছি। দীপু ভূঁইয়া আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফায় নারীদের প্রতিষ্ঠিত করতে দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়াও চনপাড়াবাসীর যে কোনো সংকটে পাশে থাকার কথাও জানান তিনি। মা ও বোনরা বাসায় বসে থাকলেও তাদের যাতে খাত খরচের জন্য যাতে টাকা পায় এই ব্যবস্থাটা করা আছে। ওইখানে আছে আপনি যদি বাসায় থাকেন, আপনি যদি আপনার সংসারও চালান, তাহলে আপনারা বাসায় বসেও অ্যাটলিস্ট 10,000 টাকা করেও পাবেন। পুলিশ বলছে গণঅভ্যুত্থানের পর চনপাড়ার পরিস্থিতির অনেক পরিবর্তন এসেছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে চনপাড়ার বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর দাবি সকল নাগরিক সুবিধা নিশ্চিত ও বসবাসযোগ্য হোক চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। মাদক ও অপরাধ নয়, সবার উপার্জনের পথ হোক স্বচ্ছ ও স্বাভাবিক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত 20 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেউড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দেউড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে স্থানীয় দানামিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দানামিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া নিহত হয়। এই সময় উভয় পক্ষের 20 জন আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত আরফোজ ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এবার জেডিসিআরএম নির্বাচনের পথে। সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে রোববার ঢাকা সেনানিবাসে দেয়া হলো সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান।
এর মধ্যে 2024-25 ও 2025-26 অর্থ বছরে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়। প্রাক্তন সেনাবাহিনী প্রধান মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে প্রস্তুত ইসি, যদিও কমিশনের জন্য এটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন কমনওয়েলথ, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জানান 56 দেশ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছে ইসি। রোববার নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব। তিনি জানান, কমিশন এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী সংস্থাটি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ, এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।